Hello, good evening students. Welcome to Learn Physics. আজ তোমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার এই চ্যাপ্টারের এমসিকিউ এর নেক্সট ক্লাসটা করব। আগের যে ক্লাসটা করেছিলাম আশা করি সেই এমসিকিউ গুলো তোমরা প্র্যাকটিস করেছো এবং বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে যদি ক্লাস ভালো লাগে। ঠিক আছে, তো চলো শুরু করি। নেক্সট এমসিকিউ দেখো, যে অঙ্কটা দেওয়া আছে অনুযায়ী সেটা আরোহী সহ একটি মোটরসাইকেলের ভর দেওয়া আছে 400 কেজি। এটি 1/14 নতি বিশিষ্ট নতল বেয়ে এত বেগে উপরের দিকে উঠে এবং এত বেগে নিচের দিকে নামতে পারে। আচ্ছা, গতির বিরুদ্ধে প্রযুক্ত বাধা বেগের বর্গের সমানুপাতিক হলে মোটরসাইকেলটির ক্ষমতা কত? ব্যাপারটা ছবিতে যদি একটু রিপ্রেজেন্ট করা হয়, দেখো এখানে এটা হচ্ছে নদতল, এই নদতল বরাবর বস্তুটা উপরের দিকে উঠে যাচ্ছে। যে কোনো একটা বস্তু যদি ভাবা হয়, যেমনটা তোমরা ঘর্ষণ বা নিউটনের গতিসূত্রে করেছো, এইদিকে তোমার ওজন ক্রিয়াশীল হবে, এই বরাবর তোমার এই কোণটা যদি থিটা হয়, এই উপাংশটা হয়ে যাবে এমজি সাইন থিটা, সরি এটা সাইন থিটা, আর এই বরাবর ক্রিয়াশীল হবে এমজি কস থিটা, কারণ এই কোণটা থিটা হয়ে যাবে। আচ্ছা, এবারে এটা যদি সামনের দিকে এদিকে যদি গতিশীল হয়, নিশ্চয়ই বুঝতে পারছো ইঞ্জিনকে এই বরাবর একটা বল প্রয়োগ করতে হবে, তাহলে এই দিকে হবে ক্রিয়াশীল ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে এখানে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বলটা কত? ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল প্রথম ক্ষেত্রে F1 সমান কত? এটা mg সাইন থিটা প্লাস, এখানে ঘর্ষণ বলটাকে আমি বাধা বল হিসাবে ধরছি, মানে এখানে যেটা বলে দিয়েছে যে গতির বিরুদ্ধে প্রযুক্ত বাধা, মানে যে বাধাটা এটা বেগের বর্গের সমানুপাতিক, তাহলে এটা আমি একটা বাধা বল এপি ধরছি। ঠিক আছে, এটা F1 লিখলাম। আচ্ছা, এবার এখানে যেটা বলা আছে শর্তে, তোমার mg সাইন থিটা প্লাস F1টা কি? গতির বেগটা বলেছে 5 মিটার পার সেকেন্ড যখন উপরের দিকে উঠছে, তাহলে এটা 5 স্কোয়ার মানে কে ইন্টু 5 স্কোয়ার গতির বর্গের সমানুপাতিক, তাহলে কে ইন্টু 25, কেটা একটা ধ্রুবক। ঠিক আছে, যেহেতু এখানে F1 সমানুপাতিক 5 স্কোয়ার, অতএব F1 সমান কে ইন্টু 25, এটা আমি কেটা একটা ধ্রুবক ধরে নিলাম। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে ইঞ্জিন যে ক্ষমতাটা প্রয়োগ করছে, তাহলে ক্ষমতা সমান কত? অতএব ক্ষমতা উঠার সময় ইঞ্জিন যে ক্ষমতাটা প্রয়োগ করছে সেটা পি সমান কত? সেটা হচ্ছে তোমার এফ ইন্টু বেগ, অর্থাৎ F1 ইন্টু V1, অর্থাৎ F1টা কত? F1 হচ্ছে তোমার mg সাইন থিটা প্লাস কে ইন্টু 25 ইন্টু V1 এর ভ্যালু এখানে 5 বলা আছে। ঠিক আছে, তাহলে এইটা একটা সমীকরণ বোঝা গেল। এরপরে সেম কন্ডিশন, এটা কি না উপরে উঠে গেল, উপরে উঠে যাওয়ার পর এবারে নিচের দিকে নামবে। ঠিক আছে, তাহলে নিচের দিকে যখন নামবে তখন ঘটনাটা কি হবে সেটা একটু দেখো। যখন নিচের দিকে নামছে তখন তোমার এদিকের যে উপাংশটা, এটা এমজি সাইন থিটা যেমন ছিল সেটা তো থাকবেই, এটা এমজি সাইন থিটা আছে। আর কি হবে না, এই দিকে এবার তখন ইঞ্জিন বল প্রয়োগ করবে, আর বাধা বল তখন প্রযুক্ত হবে বিপরীত দিকে। তাহলে নামার ক্ষেত্রে তখন এটা যদি বল F2 হয়, এই বলটা ধরো F2, তাহলে F2 প্লাস mg সাইন থিটা, এইটা ইকুয়াল টু ছোট হাতের F2, অতএব তোমাকে F2টা বের করতে হবে। F2 সমান এই ছোট হাতের F2, সেই ছোট হাতের F2 হচ্ছে একই রকম ভাবে বেগের বর্গের সমানুপাতিক, সেই জন্য কে ইন্টু, এখানে বেগটা হচ্ছে 30, তাহলে 30 স্কোয়ার, তাহলে কে ইন্টু 30 স্কোয়ার মানে 900 করে দিচ্ছে একবারে, মাইনাস mg সাইন থিটা। ঠিক আছে, অতএব এক্ষেত্রে ক্ষমতা, হ্যাঁ এবার একটা কথা বলি, ইঞ্জিন যে ক্ষমতাটা প্রয়োগ করছে সেই ক্ষমতাটা তার সর্বোচ্চ,
ক্ষমতাটা একই থাকবে, সে ইঞ্জিন উপরের দিকেই উঠুক বা নিচের দিকেই নামুক, ক্ষমতাটা একই থাকবে। ঠিক আছে, তাহলে এই ক্ষমতাটা যদি একই হয় তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে যেটা লিখতে পারবো যে P ইকাল টু F2 ইন্টু এখানে বেগটা হচ্ছে তোমার 30 হ্যাঁ 30, বেগটা হচ্ছে 30। ঠিক আছে, তাহলে এখানে F2 এর ভ্যালু বসিয়ে দাও। F2 এর ভ্যালু হচ্ছে 900 কে মাইনাস mg সাইন থিটা ইন্টু 30, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবারে 1 এবং 2 এটা সমান করে দিবে জাস্ট, দুটো যদি সমান করে দাও, সমান করে দিলে কি সমীকরণটা আসছে তোমার mg সাইন থিটা প্লাস 25k ইন্টু 5 ইকাল টু 900k মাইনাস mg সাইন থিটা ইন্টু 30, এইটাই কাটলো 6 হবে। তাহলে এখানে এইটা যদি এখানে হয় 6 mg সাইন থিটা, এটা এদিকে চলে আসলে 7 mg সাইন থিটা, আর এইটা ওদিকে চলে গেলে এটা হয়ে যাবে 900k মাইনাস 25k, সরি 954 হবে, এটা গুণ হয়ে যাবে 54, 5400k মাইনাস 25k, এখান থেকে কেটা বের করে নিতে হবে। কে ইকাল টু 7, এম এর ভ্যালুটা দেখো 400 বলে দিয়েছে, জি এখানে 10 mg সাইন থিটা। আচ্ছা, সাইন থিটা এখানে বলে রাখি, থিটাটা হচ্ছে 1/14, ঠিক আছে, 1/14 নতি বিশিষ্ট। তাহলে এখানে 1/14 দিয়ে ভাগ করলে এটা প্রায় শূন্যের কাছাকাছি হয় থিটাটা, সেই জন্য সাইন থিটা টেন্স টু থিটা হয়ে যায়। থিটার ভ্যালু তখন কত, এটা 1/14 ডাইরেক্ট লিখে নেওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা 1/14 বা সাইন 14 ডিগ্রি বসিয়ে দাও না তাহলেও হবে। ক্যালকুলেটরে যদি আমি সাইন 14 ডিগ্রি বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে যে উত্তরটা আসবে সেটাও তুমি লিখতে পারো। ঠিক আছে, আমি ক্যালকুলেশনটা করে দেখছি। দেখো এখানে এই ভ্যালুটা বেরোচ্ছে তোমার, কে এর ভ্যালুটা এটা বেরোচ্ছে। এবারে কে এর ভ্যালুটা এই 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে যদি পুট করে দেওয়া হয় তাহলে পিটা বেরিয়ে যাবে, ক্ষমতাটা। ঠিক আছে, সেটাও আমি ক্যালকুলেশন করে দেখছি। আচ্ছা, এখানে তোমাদের একটা কনসিডারেশন করতে হবে। আমি অ্যাকচুয়ালি অঙ্কটা দেখলাম করে ক্যালকুলেশন, এখানে যে সাইন থিটার ভ্যালুটা বোঝাচ্ছি না, এই সাইন থিটা, এখানে থিটা যেহেতু টেন্স টু 0, তাহলে সাইন থিটা টেন্স টু থিটা লিখতে হবে। অর্থাৎ এইটাকে একবারে ডাইরেক্ট 1/14 লিখতে হবে। থিটাটা যেটা তোমার দেওয়া আছে ওইটাই ডাইরেক্ট লিখতে হবে। অর্থাৎ এখানে তুমি এটা 1/14 বসাবে, আর এখানেও তোমার 1/14 বসিয়ে দিবে, দিয়ে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলেই তোমার উত্তরটা আসবে, না হলে এই এমসিকিউ এর যে উত্তরটা দেওয়া আছে তার সঙ্গে হবে না আর কি। অ্যাকচুয়ালি এখানে প্রসিডিওর অনুযায়ী, ম্যাথমেটিক্যাল রুলস অনুযায়ী তুমি এটা সাইন থিটার জায়গায় তুমি 1/14 বসাতে পারতে, কিন্তু অপশানের যে উত্তরগুলো আছে সেটার সঙ্গে মিলবে না। আমি ক্যালকুলেশন করে দেখলাম, তো সেই হিসাবে এখানে থিটাটাকে ডাইরেক্ট লিখতে হবে। বুঝতে পারলে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি ক্যালকুলেশনটা করছি, করে ফিরে আসছি। এটা ক্যালকুলেশন করলে যে উত্তরটা আসছে এটা 1475 ওয়াট এরকম আসছে, যেটা নিয়ার অ্যাবাউট তোমার অপশান বি এরটা। ঠিক আছে, এটার মতন হচ্ছে, সেই হিসাবে এটা উত্তর বি এরটা হবে। ঠিক আছে, চলো নেক্সট যে এমসিকিউ আছে, স্মৃতিশক্তি বাড়বে যদি কৃতকার্য। তোমার সংরক্ষী বল তোমরা জানো, যেই বলের সাহায্যে বা যেই বলের ক্রিয়াতে একটা বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে সেটাকে সংরক্ষী বল বলা হয়। ঠিক আছে, যেমন তড়িৎ স্থিতিশক্তি বল, স্থির তড়িৎ আকর্ষণ বল যেটা, বা মহাকর্ষীয় স্থিতিশক্তি যেটা মহাকর্ষীয় আকর্ষণ বল, এইগুলো হচ্ছে সব সংরক্ষী বল। আর এই সংরক্ষী বলের
বিরুদ্ধে যখন কোনো কার্য করবে, যেমন তোমরা উদাহরণ হিসেবে জানো এরকম একটা কোনো ভূমিতে একটা কোনো বস্তু আছে, এম ভরের বস্তু, তাকে পৃথিবী কত বল দ্বারা টানছে না mg বল। তাহলে এই mg বলের বিরুদ্ধে বস্তুটাকে যদি এই উচ্চতায় তুলো, এরকম এই উচ্চতায়, তাহলে যে কার্যটা করতে হবে সেই কৃত কার্য w সমান mgh। ঠিক আছে, আর এটা যেহেতু মহাকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছো, তখনই কি হচ্ছে, এইটা তোমার স্থিতিশক্তি হিসাবে জমা থাকছে। ঠিক আছে, স্থিতিশক্তি। তাহলে সেই কারণে এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে, আর অভিকর্ষ বল যেহেতু সংরক্ষী বল, তো সংরক্ষী বলের বিরুদ্ধে কাজ করলেই তাহলে সেখানে স্থিতিশক্তি তার বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো সংরক্ষী বলের বিপরীতে কাজ করলে তোমার স্থিতিশক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ অপশান এটা তোমার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এমসিকিউ যেটা আছে দেখো, এটা সহজ অঙ্ক, এটা ক্লাস 9-এ করেছিলে এই অঙ্ক। তোমার m এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত দেওয়া আছে 2:1, তাদের ভরবেগের অনুপাত কত? তাহলে এইটা আমরা জানি, গতিশক্তির সঙ্গে ভরবেগের যে সম্পর্ক, p সমান √2mE। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা ভরবেগের সঙ্গে গতিশক্তি। তাহলে এখানে গতিশক্তির অনুপাত দেওয়া আছে, মানে E1/E2, এটা সমান দেওয়া আছে 2/1। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে P1 সমান এটা m1E1 আর P2 সমান √2m2E2। ঠিক আছে, এবারে কি করবে, দুজন ভরবেগের অনুপাত বলেছে মানে তাহলে P1/P2 বের করবে। P1/P2 2 কেটে যাচ্ছে, তাহলে √m1/m2 এইটা একটা, আর তার সঙ্গে E1/E2 এটা। তাহলে এখানে m1/m2, দেখো m1 এর ভ্যালু এখানে m বলেছে আর m2 এর ভ্যালু বলেছে 4m, ইন্টু E1/E2, E1/E2 হচ্ছে 2/1। তাহলে am কাটলো, এটাই কাটলে 2 হবে, তার মানে কত 1/√2, অর্থাৎ 1:√2 হবে। তার মানে অপশান এটা। ঠিক আছে, এটা হবে। নেক্সট যেটা দেওয়া আছে দেখো, একজন ক্রীড়া প্রতিযোগী অলিম্পিক খেলায় 10 সেকেন্ড সময়ে 100 মিটার দৌড়াতে পারে, তার গতিশক্তির পাল্লা। আচ্ছা দেখো, গতিশক্তির পাল্লা, প্রথমে তোমাকে যদি গতিশক্তিটা বের করা হয়, তার জন্য গতিশক্তি সমান কি হয়, ½ mv²। তাহলে ভিটা বের করতে হবে। ধরে নাও দৌড়বিদ এখান থেকে এখান পর্যন্ত গেল, এই দূরত্বটা হচ্ছে 100 মিটার, কত সময়ে গেছে না, এটা হচ্ছে 10 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এখানে বেগ সমান কত, এটা আগে বের করে নাও। বেগ সমান কত, সরণ বাই সময়, তাহলে 100/10 সমান কত, 10 মিটার/সেকেন্ড। এটি হলো বেগের পরিমাণ। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো গতিশক্তি বের করতে গেলে গতিশক্তি E সমান ½ mv², এখানে কিন্তু আমরা ভিটা পেয়ে গেলাম, কিন্তু এমটা কত, অ্যাকচুয়ালি এখানেই তোমাকে ধরে নিতে হবে, ওই জন্যই গড় পাল্লাটা বলে দিয়েছে। এমটা নর্মালি তোমাদের যেটা হয়, একজন দৌড়বিদ অলিম্পিক খেলায় যারা প্রতিযোগী অংশগ্রহণ করে, এটা মোটামুটি 18 বছরের উপরের সমস্ত ব্যক্তিরাই অংশগ্রহণ করে। তো সেই হিসাবে অ্যাথলিটদের যে চেহারাটা, মানে তাদের যে শারীরিক যে ওজনটা, সেটা মোটামুটি ওই 55, 60, 65-র মধ্যে থাকে আর কি। ঠিক আছে, তো আমি এখানে ওজনটাকে আমি 60 কেজি ধরেই করছি। 60 × v², ভি এর ভ্যালু হচ্ছে তোমার এখানে 100, মানে 10² মানে 100 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা 30 যদি করো তার মানে 3000 হচ্ছে, 3000 জুল। 3000 জুল মানে অপশানটা তোমার কত আসছে দেখো না, 2000 থেকে 5000, অপশান ডি এরটা আসছে, মনে হচ্ছে সেরকম ডি এরটাই হতে পারে। উত্তরটা একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ এটাই আছে, ওই অপশান ডি এরটাই আছে। ঠিক আছে, তাহলে এইটাই হবে। এইভাবে তোমার ভরটা দিয়ে দিলে একদম এক্সাক্ট হয়ে যেত, কিন্তু এই যে রেঞ্জ বলেছে না, মানে ভরটা বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে, তুমি 55 আর 65 এরকম ধরেও করবে, তাহলে দেখবে ওটার কাছাকাছি আসবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আছে দেখো 43, এটা বলেছে 20 মিটার উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো, বলটি ভূমি থেকে প্রতিক্ষিপ্ত হয়ে 10 মিটার উচ্চতায় উঠলো, বলটির গতিশক্তি
হ্রাস কত। এটা খুব সহজ অঙ্ক, এটা যেটা তুমি পাবে দেখো এরকম একটা মেঝে, তো এই মেঝের এইরকম উচ্চতা থেকে ধরে নাও H1 উচ্চতা থেকে বস্তুটাকে তুমি ফেললে, ঠিক আছে, তাহলে এখানে তার স্থিতিশক্তিটা কত, স্থিতিশক্তিটা হচ্ছে mgH1। এবারে এইখানে পড়লো, পড়ার পর ড্রপ খেয়ে উপরের দিকে উঠলো, ড্রপ খেয়ে যখন উঠবে সেটা ধরে নাও এই জায়গা, তাহলে এই যে হাইটটা এইটা ধরে নাও H2, তাহলে এখানে তার স্থিতিশক্তি কত mgH2, ঠিক আছে। তাহলে এখানে তার শক্তির যে হ্রাস সেটা কি না, এইখানে তোমার মোট শক্তি ছিল mgH1 আর এইখানে তার মোট শক্তি কত mgH2, তাহলে এই দুটো ডিফারেন্স করলেই তো তুমি তার শক্তিটা মানে কতটা পরিমাণ শক্তি হ্রাস হয়েছে সেটা পেয়ে যাবে। মানে যদি হ্রাস না হতো তাহলে সে আবার একই উচ্চতায় উঠতো, অর্থাৎ এই H1 উচ্চতায় উঠে যেত, যেহেতু উঠতে পারছে না তার মানে কিছুটা শক্তির হ্রাস হয়েছে। কতটা হ্রাস হয়েছে না এই দুটো শক্তির ডিফারেন্স, এটা করলেই হয়ে যাবে। অতএব শক্তি হ্রাস, শক্তির হ্রাস সমান কত mgH1 মাইনাস mgH2। তাহলে এবারে পার্সেন্টেজে যদি প্রকাশ করো তাহলে সেটা হবে তোমার mg কমন নিয়ে নাও, তাহলে H1 মাইনাস H2 ডিভাইডেড বাই প্রাথমিকে mgH1 ইন্টু 100%, এটা সমান কত হবে mgH টা কেটে যাচ্ছে, mgটা কেটে যাচ্ছে, তাহলে H1 মাইনাস H2 বাই H1 ইন্টু 100%, তাহলে 1 মাইনাস এটা H2 বাই H1 ইন্টু 100%, তাহলে 1 মাইনাস H2টা দেখো বলেছে 10 মিটার উচ্চতায় উঠেছে, আর H1টা কত, এটা 20 মিটার উচ্চতায় ছিল, ইন্টু 100%, তার মানে এখানে 1/2 ইন্টু 100% সমান 50%, ঠিক আছে, 75% মানে এই সরি 50% মানে অপশন সি একটা, ঠিক আছে, এইটা হবে। নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে দেখো, একটি বস্তুর গতিশক্তি দ্বিগুণ করা হলে তার ভরবেগ, এটাও সেই আগের অঙ্কটার মতোই, তোমার p সমান √2me, এই ফর্মুলা অনুযায়ী 2me, তাহলে m যেহেতু কনস্ট্যান্ট এখানে p সমানুপাতিক √e, তাহলে গতিশক্তি দ্বিগুণ করা হয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই এটা √2 গুণ হবে। বস্তুর গতিশক্তি দ্বিগুণ করা হলে ভরবেগ কি হবে, √2 গুণ বৃদ্ধি পাবে। মানে এটা কিভাবে পাবে, ধরে নাও এটা p2 বাই p1 সমান √e2 বাই e1, তাহলে এখানে e2টা কত হয়েছে না দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ 2e1 বাই e1 কেটে গেল, তাহলে হবে √2, অতএব e2 ইকাল টু √2 e1, তার মানে √2 গুণ বৃদ্ধি পাবে, বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখো, 10 মিটার উচ্চতা থেকে একটি বলকে ছেড়ে দেওয়া হলো, বলটি বালির মধ্যে 1 মিটার দূরত্বে গিয়ে থেমে গেল, তাহলে এক্ষেত্রে কি হয়, ধরো এইরকম একটা মেঝে, মানে এর মধ্যে বালি আছে, এখানটায় বালি আছে, তোমার বলটা এরকম উচ্চতা থেকে উচ্চতা থেকে এসে পড়লো, তো এখানে পড়ে যাওয়ার পর নিশ্চয়ই বুঝতে পারছো এখান থেকে সে কিছুটা ভিতরে প্রবেশ করে যায়, ঠিক আছে। তাহলে এই যে ভিতরে প্রবেশ করলো সেটা কি তার গতিশক্তির জন্য, তার মানে এখানে তার মোট যে যান্ত্রিক শক্তিটা ছিল, সেই যান্ত্রিক শক্তি বলতে স্মৃতিশক্তি ছিল, সেই স্মৃতিশক্তিটা যত নিচের দিকে নামছে গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, তার মানে এই এ থেকে বি অংশের মধ্যে তার মোট যান্ত্রিক শক্তিটা কিন্তু ধ্রুবক থাকছে, মানে ওইটা অবাধে পড়ছে বলে। কিন্তু যখনই এই বি থেকে সিতে অর্থাৎ এই বালির মধ্যে যখন আসছে তখন কি হচ্ছে, বাধা পাচ্ছে, বালি দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, তো স্বাভাবিকভাবে এটা অবাধে তখন পড়ছে না, মানে যান্ত্রিক শক্তি কিন্তু তখন আর ধ্রুবক থাকবে না, ঠিক আছে। তার মানে ভরবেগ এখানে সংরক্ষিত হলেও এখানে শক্তি কিন্তু সংরক্ষিত হবে না, ঠিক আছে। তাহলে কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে, অপশন এ টা হবে, ঠিক আছে, কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে, গতিশক্তি সংরক্ষিত হচ্ছে না এখানে, যেহেতু বল দ্বারা বাধা বল দ্বারা কিছুটা কার্য সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে 46 যেটা দেওয়া আছে দেখো,
4 কেজি ভরের একটি বন্দুক থেকে একটি বিস্ফোরণের ফলে 200 গ্রাম ভরের একটি গুলি নিক্ষিপ্ত হলো এবং বিস্ফোরণে এত জুল শক্তি উৎপন্ন হলে গুলির প্রাথমিক বেগ কত। দেখো এইখানের এই যে অঙ্কটা, এটা সেই বন্দুকের প্রতিক্ষেপ বেগ, মানে নিউটনের গতিসূত্রে যেমন অঙ্ক করেছো তার সঙ্গে শক্তি সংরক্ষণ সূত্রের একটা কনসেপ্ট এখানে কাজে লাগবে। তো বিস্ফোরণের আগে এখানে মোট ভরবেগটা 0, তাহলে বিস্ফোরণের পর কি হবে না গুলি এই দিক দিয়ে ভি বেগে গতিশীল হবে আর বন্দুক এদিকে ক্যাপিটাল ভি বেগে পিছনের দিকে পিছিয়ে আসবে। এটা আমরা নিউটনের গতিসূত্র থেকে জেনেছি। তো এখান থেকে ক্যাপিটাল ভি যেটা সেটা মাইনাস সাইন দিয়ে ছোট এম বাই বড় এম ইন্টু ছোট ভি। বড় এমটা হচ্ছে বন্দুকের ভর আর ছোট এমটা হচ্ছে গুলির ভর। এই সম্পর্কটা আমরা পেয়ে গেছি। তাহলে তার মানে বুঝতে পারলে ইনিশিয়ালি দুজন স্থির থাকলেও তার গতিশক্তি 0 হলেও বিস্ফোরণের পর গুলির বেগ থাকার জন্য গুলির একটা গতিশক্তি আছে আর বন্দুকের বেগ থাকার জন্য বন্দুকও কিন্তু একটা গতিশক্তি অর্জন করছে। তাহলে দুজনের প্রাপ্ত যে গতিশক্তি সেটা কত না হাফ ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি স্কোয়ার প্লাস ক্যাপিটাল ছোট এম ইন্টু ছোট ভি স্কোয়ার, এই গতিশক্তি অর্জন করলো। সেটা কত থেকে না বিস্ফোরণের পরে যে শক্তিটা মুক্তি হয়েছে সেটা এর সঙ্গে সমান, অর্থাৎ 1.05 ইন্টু 10⁻³ জুল এটার সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখানে যদি হাফটা কমন নিয়ে নিই তাহলে তোমার এম ক্যাপিটাল এম ইন্টু ভি স্কোয়ারের ভ্যালু এটা বসিয়ে দিচ্ছি, ছোট এম বাই বড় এম ইন্টু ছোট ভি তার হোল স্কোয়ার প্লাস এম ভি স্কোয়ার ইকাল টু এখানে 2 গুণ করে দিলে 2 ইন্টু 1.05 ইন্টু 10⁻³ এটা হবে। আচ্ছা এখানে তোমার একটা এম কেটে যাবে, একটা এম কেটে যাবে, তাহলে কেটে গেলে দিয়ে এম ভি স্কোয়ার যদি কমন নিয়ে নাও এখানে তাহলে দেখবে এখানে ছোট এম বাই বড় এম আসবে প্লাস 1 আসবে ইকাল টু 2 ইন্টু 1.05 ইন্টু 10⁻³ এটা। তাহলে এখান থেকে তোমাকে ভিটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ভিটা বের করার জন্য ভি স্কোয়ার ইকাল টু আচ্ছা ভি স্কোয়ার ইকাল টু এটা ক্যালকুলেশন করে নি, বুঝলে, ক্যালকুলেশন করে নি। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার যেটা আসছে এটা তোমার 10,000 আসছে। অতএব ভি ইকাল টু √10,000 মানে 10⁴ সমান 100 মিটার পার সেকেন্ড। এটা হবে মানে অপশন এটা হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে। নেক্সট তোমার যেটা দেওয়া আছে দেখো 47, এখানে যে অঙ্কটা আছে এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক। এখানে একটা স্প্রিং দেখতেই পাচ্ছ, স্প্রিংটা আটকানো আছে এক প্রান্ত আর প্রান্ত একটা ব্লকের সঙ্গে যুক্ত করে দিয়েছে। তাহলে এবারে এই ব্লকটাকে যদি সামান্য টেনে এইভাবে যদি টেনে দাও, এই ব্লকটাকে যদি টেনে দাও, টেনে দিলে তখন কি হবে না টেনে ছেড়ে দিলে তোমার হচ্ছে ব্লকটা আবার পিছনের দিকে পিছিয়ে আসবে। কারণ কি না স্প্রিংটা একটা বল ক্রিয়াশীল করবে, মানে স্প্রিংকে যখনই তুমি এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করো, মানে এরকম যদি কোনো স্প্রিং হয় তো সেই স্প্রিংটার যখনই এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাবে, এই যে এক্স পরিমাণ যখনই তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি এক্স হয় তাহলে যে পরিমাণ বল এতে সৃষ্টি হবে এফ সমান হয় কে এক্স। এটা তোমরা স্প্রিং এর বল ধ্রুবকের যে কনসেপ্ট সেখান থেকে তুমি জানো। তাহলে এখানে বলেছে কে বল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এর সঙ্গে এম ভর একটি বস্তু যুক্ত করে বস্তুটিকে অমসৃণ অনুভূমিক তলের উপর রাখা আছে, বস্তু তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ স্প্রিংটিকে ন্যূনতম কতটা সংকুচিত করলে। আচ্ছা স্প্রিংটাকে তুমি তাহলে এদিকে ঠেলছো, মানে এই স্প্রিংটাকে এভাবে ঠেলছো, বস্তুটা স্থির আছে, ঠেলতে ঠেলতে ধরে নাও এক্স পরিমাণ সংকুচিত করে দিয়েছে, তাহলে কতটা পরিমাণ বল সৃষ্টি হবে না কে এক্স পরিমাণ। তাহলে কে এক্স পরিমাণ বল সৃষ্টি হলো, সেই বলের জন্য বস্তুটা বলছে কি ঠিক গতিশীল হওয়ার উপক্রম করবে বা শীত ঘর্ষণ বলের সমস্ত মান পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ সেই শীত ঘর্ষণের যে কনসেপ্ট নিচের দিকে এমজি, আর যেহেতু এদিকে গতিশীল হচ্ছে তাহলে ঘর্ষণ বলটা এদিকে প্রযুক্ত হবে, তাহলে এই দিকে হবে আর, ঠিক আছে। তার মানে শীত ঘর্ষণের বলের সমস্ত মান এফ সমান মিউ এম জি, মানে মিউ ইন্টু এম ইন্টু জি। তাহলে এখান থেকে এক্স সমান কত হবে মিউ
mg ডিভাইডেড বাই কে, ঠিক আছে, সেই কারণে অপশান এটা হচ্ছে, ঠিক আছে, মিউ mg বাই কে। নেক্সট আছে অবাধে পতনশীল বস্তুর স্থিতিশক্তি গতিশক্তির মধ্যে লেখচিত্র অঙ্কন করলে কি হবে। তো যখন কোনো একটা বস্তু অবাধে পড়বে, মানে অবাধে যখন পড়ে তোমরা জানো এখানে তার মোট শক্তি হয় mgh, যত নিচে নামবে তার গতিশক্তি থাকবে আর স্থিতিশক্তিও থাকবে, মানে এখানে ইকেও থাকবে প্লাস ইপিও থাকবে, কিন্তু মোট শক্তি mgh হবে। আবার যখন এটা ভূপৃষ্ঠে পড়বে, ভূপৃষ্ঠে তার স্থিতিশক্তি এটা ইপি 0 হয়ে যাবে আর গতিশক্তিটা ইকে ম্যাক্সিমাম হবে, কিন্তু দুজনের সমষ্টিটা কিন্তু ওই একই mgh থাকবে। তো এইটাকে তুমি যদি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো তাহলে যেটা হবে সেটা দেখো এরকম, মোট শক্তিটা, মোট যান্ত্রিক শক্তি, যদি এটা মোট যান্ত্রিক শক্তি প্রকাশ করা হয় তাহলে সেক্ষেত্রে এটা এদিকে যদি উচ্চতা আর এদিকে যদি মোট শক্তি প্লট করা হয় তাহলে মোট শক্তিটা সবসময় ধ্রুবক। তাহলে উচ্চতা যখন জিরো তখন কি হবে, তার গতিশক্তি থাকবে, ঠিক আছে, অবাধে পতনশীল বলছে, সরি, যখন h ইকাল টু 0, আচ্ছা h ইকাল টু 0, h ম্যাক্সিমাম ধরো, h ম্যাক্সিমাম থেকে শুরু করো, h যদি ম্যাক্সিমাম হয় মানে এইখানে, তার স্থিতিশক্তি তখন ম্যাক্সিমাম, ঠিক আছে। এরপরে কি হবে, যত নিচের দিকে নামবে তত কি হবে, তার গতিশক্তিটা বৃদ্ধি পাবে, ঠিক আছে, স্থিতিশক্তি হ্রাস পাবে। ও সরি, স্থিতিশক্তি, বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে লেখচিত্র, আচ্ছা আচ্ছা, এই দিকটা তুমি যদি গতিশক্তি আর এই দিকে যদি বস্তুর স্থিতিশক্তি এটা প্লট করো তাহলে গতিশক্তি তোমার যখন h ইকাল টু, এদিকে তুমি h যদি ভাবো, h এর ভ্যালুটা যখন 0 তখন গতিশক্তিও 0, এবারে যত h এর ভ্যালু কমতে থাকবে গতিশক্তির ভ্যালু তত বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এখানে ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে এটা তুমি ইকে প্লট করতে পারবে। আর কি একই সঙ্গে যখন ইকে ম্যাক্সিমাম হলো অর্থাৎ ভূপৃষ্ঠে পড়লো তখন কি স্থিতিশক্তিটা 0, স্থিতিশক্তি 0 ইপি, ঠিক হলো না, এটা আমি উচ্চতার সঙ্গে এটা বলে দিচ্ছি। আচ্ছা প্রথমে এটা একটু সমীকরণের সাহায্যে ভাবো, মানে এই সমীকরণটা থেকে, এটা তোমার ইকে প্লাস ইপি, এটা তো তোমার কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, সেটাকে আমি ই বলছি, ই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে ইকেটাকে ওয়াই অক্ষ যদি লিখি, ইকেটাকে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ বরাবর যদি ইপি প্রকাশ করি তাহলে ই মাইনাস ইপি, অর্থাৎ এটাকে মাইনাস ইপি প্লাস ই, যেটাকে ইকে এটা বলছি ইকে, তাহলে এটা ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, এই সমীকরণের সঙ্গে তুলনীয় হয়ে যাচ্ছে, যার গ্রেডিয়েন্টটা এক্ষেত্রে নেগেটিভ, মানে এমটা হচ্ছে এখানে -1, এমটা -1, গ্রেডিয়েন্টটা নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে নেগেটিভ গ্রেডিয়েন্ট হওয়া মানে এই রকমটা হবে এই দিকে, ঠিক আছে, এটা যেটা দেখাচ্ছিলাম, তাহলে এর গ্রেডিয়েন্টটা নেগেটিভ, mx প্লাস সি, সি তো থাকছে শীতাংশ আকারে, অর্থাৎ এখানে যদি ইপি 0 হয়ে যায়, ইপি যদি 0 হয় তখন ই ইকাল টু ইকে, আর ইকে যদি 0 হয় তখন ই ইকাল টু ইপি, এইটা আগে একটু ভাবতে হবে, দেখো এইটাই হবে, ঠিক আছে, এখানে যেটা আঁকলাম এইটা হবে, দেখো যখন এই পয়েন্টটা কি না ইপি 0, ইপি 0 হলে মোট শক্তি কত ই, ঠিক আছে, আবার এই পয়েন্টটা এটা হচ্ছে তোমার ইকে 0, তখন মোট শক্তি ইপি, ঠিক আছে, এইটা কিন্তু এইভাবে ভ্যারি করবে, এটা তার মানে সরলরেখা হবে, সরলরেখা মানে অপশন সি এরটা, ঠিক আছে। নেক্সট যেটা দেওয়া আছে, কোনো বস্তুর গতিশক্তি, গতিশীল বস্তু গতিশক্তি ই, ভরবেগ পি হলে এটা পি ভার্সাস
পি ভার্সাস 1/e লেখচিত্রটি হবে, পি ভার্সাস 1/e লেখচিত্র। তাহলে পি সমান আমরা কি জানি, পি সমান আমরা জানি √2m/e, ঠিক আছে। তাহলে পি সমান √2m ইন্টু √e, এখানে বলেছে পি ভার্সাস 1/e, তার মানে এখানে পি বাই √e এটা ইকুয়াল টু √m, মানে কি এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, √mটা তো একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে কনস্ট্যান্ট, মানে পি ইন্টু 1/√e ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে, ঠিক আছে। তার মানে এইটা একটা চলরাশি পি আর একটা চলরাশি 1/√e, এইটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে এটা তোমার আয়তকার পরাবৃত্ত যেটা হয় সেই পরাবৃত্ত, বয়েলের সূত্র মানে ভাবো না, পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে, বয়েলের সূত্রের মতো আয়তকার পরাবৃত্ত, সেই কারণে অপশান সি এরটা হচ্ছে। নেক্সট 50 যেটা দেওয়া আছে দেখো, এই দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে একটি পাথর বাঁধা আছে, সুতোটি অন্য প্রান্তকে কেন্দ্র করে লম্বতলে ঘোরানো হচ্ছে, কোনো এক মুহূর্তে পাথরটির গতিপথের সর্বনিম্ন বিন্দুতে পৌঁছালো, তখনও দ্রুতি হলো ইউ, সুতোটি যখন অনুভূমিক অবস্থানে আসে তখন পাথরটির বেগের মান কত হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ভাবো একটা কোনো বস্তু উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করছে, ঠিক আছে, ধরো এরকম একটা উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করছে, সরি এরকম উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করছে, ছবিটা ঠিক হলো না, এরকম উলম্ব বৃত্তাকার পথে আবর্তন করছে, এটা এইচ দৈর্ঘ্যের একটি সুতো, এই সুতোটার দৈর্ঘ্য হচ্ছে এইচ, তাহলে এইটা হচ্ছে এ অবস্থান আর এইটা হচ্ছে বি অবস্থান, হ্যাঁ, উলম্ব তলে ঘোরানো হচ্ছে, কোনো এক মুহূর্তে পাথরটি গতিপথে সর্বনিম্ন বিন্দুতে পৌঁছালো, তখন তার দ্রুতিটা হচ্ছে ইউ, তাহলে ধরে নাও এখানে তার বেগটা হচ্ছে ইউ এ বিন্দুতে। এবারে বলছে এইটা এইভাবে ঘুরতে ঘুরতে এইরকম জায়গায় আসবে, এইরকম জায়গায় যখন আসবে তখন কি হবে, তখন তার উচ্চতাটা কত হবে, এই উচ্চতাটা হবে এইচের সঙ্গেই সমান, ঠিক আছে। এই অনুভূমিক যখন হবে তখন পাথরটির বেগ হবে, বেগ এখানে তার কি হবে, স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোই থাকবে। তাহলে এটা যদি বি বিন্দু হয়, তাহলে বি বিন্দুতে বেগ ভি হলে তোমার শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী তুমি যেটা পাবে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ, মানে স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোই থাকছে, এটা স্থিতিশক্তি আর এটা হচ্ছে গতিশক্তি, ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে ভি যখন বের করবে এম এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু তোমার ইউ স্কোয়ার মাইনাস 2gh, অতএব ভি ইকুয়াল টু √ইউ স্কোয়ার মাইনাস 2gh, ইউ স্কোয়ার মাইনাস 2gh, অপশান এটা হবে, ঠিক আছে, অপশান এ। তাহলে এইভাবেই এই অঙ্কগুলো করো, আজকে এটা পর্যন্তই থাক, অঙ্কগুলো প্র্যাকটিস করবে, অঙ্কগুলো করে দেখলে মোটামুটি প্রায় এগুলো সহজ আছে, ক্লাস 9-এর কিছু অঙ্কের কনসেপ্ট আছে, বাকি বেসিক ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হয়ে গেল। আগের অঙ্কগুলো বলুন একটু টাফ ছিল, ঠিক আছে। যাই হোক প্রসিডিওরগুলো বলে রাখলাম, এইগুলো যতটা মাথায় রাখতে পারবে ততটাই ভালো, প্র্যাকটিস করো, করলেই এগুলোর মাথায় ধারণাটা আসবে, ঠিক আছে, থ্যাংক ইউ।